সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদ আছো। চলমান অনলাইন ক্লাসে আমি আবারও তোমাদের সাথে ফিরে এসেছি। অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের একটি কোর্স ব্যষ্টিক অর্থনীতি। একই সাথে অংশগ্রহণ করবে আজকের ক্লাসে ধারাবাহিকভাবে স্নাতক প্রথম বর্ষ এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর যারা তোমরা আছো, তোমাদেরকেও আমি আজকের যে বিষয়টি আলোচনা করব, তোমাদেরকে ক্লাসে আমি পড়িয়েছি। আজকে তোমরা বোনাস ক্লাস হিসাবে তোমরা আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তোমরা আশা করি যারা ক্লাসটি করোনি, তোমাদের জন্যে বিশেষ করে বেশি কাজে লাগবে। আর যারা ক্লাসে অংশগ্রহণ করেছিলে, তোমরাও আজকে ক্লাসটি করে পুনরায় তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পারবে, সেই প্রত্যাশা আমি তোমাদের কাছ থেকে করছি। আজকে অনলাইন ক্লাসে যে ক্লাসটি আমি তোমাদের করব সেটিও মাল্টিমিডিয়া ক্লাসে মাধ্যমে তৈরি করেছি। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এবং বাজিতপুর সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা ক্লাসটি আমার ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স পেজে পাবে এবং বাজিতপুর সরকারি কলেজের ওয়েবসাইটেও তোমরা ক্লাসটি দেখতে পারবে। যখনই প্রয়োজন পড়বে তখনই তোমরা ক্লাসগুলো দেখে নিবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। এখন আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। প্রথমেই পরিচয় পর্ব। আমি ফারুক আহমদ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বাজিতপুর সরকারি কলেজ। ফোন নাম্বার আমার দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ইমেল নাম্বারও দেওয়া আছে। আমি আগেও বলেছি, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করবে অথবা ইনবক্সে মেসেজ করবে। আমি তোমাদের সকল সমস্যা সমাধান করে দেব, সেই আশ্বাস তোমাদেরকে আমি দিচ্ছি। আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। এখন আমরা পাঠ পরিচিতি দেখে নেব। আমি পাঠ পরিচিতিটা আগেই বলে দিয়েছি তোমাদেরকে, তারপর তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। শ্রেণী একাদশ দ্বাদশ, স্নাতক প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ যারা আছো, বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র, একাদশ শ্রেণী অধ্যায় 4 এবং অনার্স যারা আছো তাদের হচ্ছে কোর্স ব্যষ্টিক অর্থনীতি এবং স্নাতক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র ব্যষ্টিক অর্থনীতি। তোমরা সকলেই পাঠ পরিচিতি জেনে নিয়েছো। এখন আমরা শিক্ষণফল দেখে নেব। শিক্ষণফল অনুযায়ী ধারাবাহিকভাবে আমরা ক্লাসটি আলোচনা করব। ইন্টারমিডিয়েটের যারা আছো তোমরা শিক্ষণফল হিসাবে ক্লাসটি দেখবে এবং অন্যান্য যারা আছো তোমরা শিক্ষণফল যেহেতু তোমাদের নেই, তোমরা আজকের অধ্যায়ের একটি বিষয়বস্তু হিসাবে তোমরা ধরে নেবে। সেইভাবে আমরা ক্লাসটি আলোচনা করব, চালিয়ে যাব। তোমরা আমার সাথেই থাকবে। আমরা কিছু ছবি দেখব। প্রথমে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমরা খেয়াল করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিসের ছবি। সেটি একটি বিদ্যুৎ প্লান্টের ছবি তোমরা দেখতে পাচ্ছ। নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি একটি বিদ্যুৎ প্লান্টের ছবি। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে পেট্রোল পাম্পের ছবি। তোমরা দুটি ছবি দেখে নিয়েছো। এখানে একটি বিদ্যুৎ প্লান্ট, অন্যটি হচ্ছে পেট্রোল পাম্প। ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কি আলোচনা করতে যাচ্ছি। চলো তাহলে আমরা স্ক্রিনে দেখি আমরা আজকে কি আলোচনা করব তোমাদের সাথে। দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের সাথে মিলে কিনা। এই যে আজকের পাঠের বিষয়বস্তু বা আজকে যারা অংশগ্রহণ করবে তোমরা যা জানতে পারবে। আমি 3টি শিক্ষণফল তোমাদের জন্য নিয়েছি। আমরা যে ছবি দেখেছি, ছবিগুলো হচ্ছে একচাটিয়া বাজারের ছবি। একচাটিয়া বাজার
আমরা সংজ্ঞা জানব। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য তোমরা বর্ণনা করতে পারবে এবং একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জন করা যায় সেই বিষয়টি তোমরা ব্যাখ্যা করতে পারবে। 3টি শিকনফল আমি নিয়েছি, ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার সাথেই থাকো। প্রথমে আমরা জানব একচেটিয়া বাজার কাকে বলে বা একচেটিয়া বাজারের সংজ্ঞা কি। আমি একটু বলে নেই তোমাদেরকে। একচেটিয়া বাজার বলতে আমরা সাধারণ ভাষায় বুঝি এমন একটা বাজারকে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে। এই ধরনের বাজারটাকে বলা হয়ে থাকে একচেটিয়া বাজার। আমরা চিত্রেও তা তোমাদেরকে দেখিয়েছি। অর্থাৎ যে বাজারে পণ্যের একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে, সেই ধরনের বাজারটাকে বলা হয়ে থাকে একচেটিয়া বাজার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই। এই যে আমরা আবারও চিত্রটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে একটি বিদ্যুৎ প্লান্টের ছবি দেখিয়েছি, এখনো একটি বিদ্যুৎ প্লান্টের ছবি দেখিয়েছি। এটার একটি একচেটিয়া বাজারের ছবি। আমরা সংজ্ঞাটি দেখতে পাচ্ছি স্ক্রিনে। যে বাজারে একজন মাত্র বিক্রেতা ও অসংখ্য ক্রেতা থাকে এবং পণ্যের দাম নির্ধারিত হয় বিক্রেতার মাধ্যমে। অর্থাৎ বিক্রেতা কর্তৃক পণ্যের দাম নির্ধারিত হবে। যেহেতু একজন মাত্র বিক্রেতা বাজারে থাকবে, সেহেতু বিক্রেতা যে দাম নির্ধারণ করবে, একজন বিক্রেতা হিসাবে যে দাম সে নির্ধারণ করবে বাজারে, ক্রেতারা সেই দাম গ্রহণ করতে বা সেই দাম মেনে নিতে বাধ্য থাকবে। এই ধরনের বাজারটাকে আমরা একচেটিয়া বাজার হিসাবে বলে থাকি। আমি আবারও বলছি সহজ ভাষায়, যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকবে এবং একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে। বাজারে পণ্যের দাম নির্ধারিত হবে বিক্রেতা কর্তৃক বা বিক্রেতার মাধ্যমে। এই ধরনের বাজারটাকে আমরা বলে থাকবো বা বলবো একচেটিয়া বাজার। আশা করি তোমরা একচেটিয়া বাজারের সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। আমরা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো দেখে নেই। প্রথমে হচ্ছে একজন মাত্র বিক্রেতা থাকবে। আমি আগেই বলেছি যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে সে বাজারটাকে একচেটিয়া বাজার বলা হয়ে থাকে। আমরা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো এখন দেখব। একজন মাত্র বিক্রেতা যে বাজারে থাকবে, অর্থাৎ একজন মাত্র বিক্রেতা থাকবে, এটা হচ্ছে একচেটিয়া বাজারের একটি বৈশিষ্ট্য। পণ্যের চাহিদা কম থাকবে। যেহেতু এখানে পণ্যের পরিমাণ থাকবে কম, অর্থাৎ যেহেতু পণ্যের বাজারে বিক্রেতা একজন থাকবে, সেহেতু পণ্যের চাহিদা থাকবে কম। এটা হচ্ছে একচেটিয়া বাজারের একটি বৈশিষ্ট্য। উপকরণের গতিশীলতার অভাব থাকবে। উৎপাদনের যে উপকরণ থাকবে, উপকরণগুলো গতিশীলতার অভাব একচেটিয়া বাজারে থাকবে। সেটিও একটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। ব্যক্তিগত ব্যবসায়িক সুনাম বাজারে পণ্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যেহেতু এখানে এই বাজারে, অর্থাৎ একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে, সুতরাং একচেটিয়া বাজারে একজন একচেটিয়া কারবারির ব্যক্তিগত যে সুনাম থাকবে, সেই সুনামটা পণ্যের বাজারে অর্থাৎ বাজারে পণ্য নিয়ন্ত্রণ করে। সুনাম অর্জন করলে বাজারে কি করবে? পণ্য নিয়ন্ত্রণ করে থাকে। সেটিও একচেটিয়া বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অবিভাজ্য পণ্য, অর্থাৎ এখানে যে ধরনের পণ্য থাকবে সবগুলোই থাকবে অবিভাজ্য। অর্থাৎ এখানে আর কোনো পণ্য অন্য কোনো বিক্রেতার কাছে পাওয়া যাবে না, সমজাতীয় কোনো পণ্য বাজারে থাকবে না। এই জন্যে বাজারে যে পণ্যগুলো থাকবে, এই প্রত্যেকটি পণ্য থাকবে অবিভাজ্য। নিয়ন্ত্রিত যোগান, অর্থাৎ এই বাজারে পণ্যের যোগান থাকবে নিয়ন্ত্রিত। অর্থাৎ বিক্রেতা বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করবে। কারণ নিয়ন্ত্রণ যদি সে করে, তাহলে সে বাজারে পণ্যের দাম সে বেশি নিতে পারবে বা বেশি সে ধার্য করতে পারবে।
এই জন্যে একজন বিক্রেতা একচেটিয়া বাজারে পণ্যের যোগান সে নিয়ন্ত্রণ করে থাকে। এটিও একচেটিয়া বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিক্রেতা দাম নির্ধারণ করে, আমি আগেই বলে দিয়েছি, যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে, অন্য কোনো বিক্রেতা বাজারে থাকে না, সেই জন্যে একজন বিক্রেতা যে দাম নির্ধারণ করে দেবে সেই দামকেই ক্রেতাদেরকে গ্রহণ করতে হয় এবং বাজারে বিক্রেতাই পণ্যের দাম নির্ধারণ করে থাকে। অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, অর্থাৎ একচেটিয়া বাজারে একটি অসুস্থ প্রতিযোগিতা থাকবে, কারণ এখানে যেহেতু অন্যান্য পণ্যের সমজাতীয় পণ্য পাওয়া যাবে না বা পণ্য থাকে না, সেই জন্যে একজন একচেটিয়া কারবারি বা একজন একচেটিয়া ব্যবসায়ী বা একচেটিয়া বিক্রেতা সে তার অনেক সময় বেশি দাম নেওয়ার জন্যে সে অসুস্থ প্রতিযোগিতায় কার সাথে, ক্রেতার সাথে সে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে, কারণ তার ধারণা যে তার কাছে যে পণ্য থাকে বা থাকবে অন্য কোনো বিক্রেতার কাছে সেই পণ্য পাওয়া যাবে না। এই বিধায় সে কি করে, সে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে থাকে। এটিও একটি একচেটিয়া কারবারের বৈশিষ্ট্য বা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। আমরা এক নজরে দেখে নেই। একজন মাত্র বিক্রেতা থাকবে, পণ্যের চাহিদা কম থাকবে, উপকরণের গতিশীলতার অভাব থাকবে, ব্যক্তিগত ব্যবসায়িক সুনাম বাজারে পণ্য নিয়ন্ত্রণ করে থাকে, বাজারে অবিভাজ্য পণ্য থাকবে, বাজারে নিয়ন্ত্রিত যোগান থাকবে, বিক্রেতা দাম নির্ধারণ করে দেবে, অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে একজন একচেটিয়া কারবারি। এই সবগুলি হচ্ছে একচেটিয়া কারবারের বৈশিষ্ট্য। তোমরা প্রত্যেকটি বৈশিষ্ট্য খাতায় লিখে রাখো, পরবর্তীতে তোমাদের সেগুলো আলোচনা করতে সুবিধা হবে। তোমরা পয়েন্টগুলো যদি আলোচনা করতে পারো তাহলেই তোমরা একচেটিয়া বাজার সম্পর্কে তোমরা পূর্ণ জ্ঞান লাভ করবে, আমি আশা করি। এখন আমরা আলোচনা করব একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। একচেটিয়া বাজারে একটি ফার্ম কিভাবে স্বল্পকালে ভারসাম্য অর্জন করে থাকে, আমরা সেটি এখন আলোচনা করব। একচেটিয়া বাজারে একটি ফার্ম 3 অবস্থায় সে ভারসাম্য অর্জন করে থাকে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেও আলোচনা করেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম যেমন 3টি অবস্থায় সে ভারসাম্য অর্জন করতে পারে, ঠিক তেমনি একচেটিয়া বাজারে ফার্ম স্বল্পকালে 3টি অবস্থায় সে ভারসাম্য অর্জন করতে পারে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে স্বাভাবিক ভারসাম্য, একটি হচ্ছে অস্বাভাবিক ভারসাম্য, আর একটি হচ্ছে ক্ষতি অবস্থায় উৎপাদন। এই 3 অবস্থায় একচেটিয়া বাজারে একটি ফার্ম স্বল্পকালে ভারসাম্য অর্জন করতে পারে। ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত দুটো, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমরা দেখে নেব। প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি হতে হবে, এমসি হতে হবে, অর্থাৎ প্রান্তিক আয় এর সমান প্রান্তিক ব্যয় হবে, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে। পর্যাপ্ত শর্ত হিসাবে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার ঢালের চেয়ে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। যে রেখা যত বেশি খাড়া হবে সে রেখার ঢাল তত বেশি হবে। সেই হিসাবে এমসি রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরের দিকে, এমআর রেখাকে ছেদ করে এমসি রেখা উপরের দিকে উঠবে, তাহলেই এমসি রেখা ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। আমরা প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত যে দুটো আমরা বলেছি, এই দুটো শর্ত পূরণ হলেই
একজন একচাটিয়া কারবারি বা একচাটিয়া ফার্ম সে স্বাভাবিক ভারসাম্য অর্জন করবে নাকি অস্বাভাবিক ভারসাম্য অর্জন করবে, নাকি সে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে, সেটি আমরা নিশ্চিত করে বলতে পারি না। সেটি বলার জন্যে বা অর্জন করার জন্যে আমাদেরকে অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে। এবং অতিরিক্ত শর্ত হিসাবে আমরা দেখাবো, যখনই একজন একচাটিয়া কারবারি স্বাভাবিক ভারসাম্য অর্জন করবে, তখন তাকে P = SE হতে হবে, অর্থাৎ বাজারে পণ্যের দাম এবং পণ্যের গড় ব্যয় সমান হবে। অতিরিক্ত শর্ত অস্বাভাবিক ভারসাম্যের সময় P > SE হতে হবে, অর্থাৎ বাজারে পণ্যের দামটা গড় দামটা বেশি হবে গড় ব্যয়ের চেয়ে, তাহলেই পণ্যের অস্বাভাবিক ভারসাম্য অর্জিত হবে। অর্থাৎ একটি ফার্ম স্বাভাবিক ভারসাম্য অর্জন করবে P = SE হলে, এবং অস্বাভাবিক ভারসাম্য অর্জন করবে P > SE হলে। পরবর্তীতে আরেকটি শর্ত হচ্ছে ক্ষতি অবস্থায় উৎপাদন। স্বল্পকালে একচাটিয়া বাজারে একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও সে উৎপাদন কার্যক্রম সে চালিয়ে যেতে পারে। কখন চালিয়ে যাবে? কারণ উৎপাদন কার্যক্রম চালিয়ে গেলে তার ক্ষতির পরিমাণ কম হবে। উৎপাদন কার্যক্রম যদি সে বন্ধ করে দেয়, তাহলে তার ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাবে। সুতরাং ক্ষতির পরিমাণ কমানোর জন্য একজন উৎপাদনকারী সে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রম সে বাজারে চালিয়ে যাবে। আমরা অতিরিক্ত শর্তগুলো এখন স্ক্রিনে দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি P = SE হলে ফার্ম স্বাভাবিক ভারসাম্য অর্জন করবে, P > SE হলে ফার্ম অস্বাভাবিক ভারসাম্য অর্জন করবে, এবং SE > P হলে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রম সে চালিয়ে যাবে। সেই হিসাবে আমরা প্রথমেই বলবো ভারসাম্যের শর্ত, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত এবং অতিরিক্ত শর্ত পূরণ হলেই স্বল্পকালে একচেটিয়া বাজারে ফার্ম সে তিনটি অবস্থায় সে তার ভারসাম্য অর্জন সে করতে পারবে। প্রথমেই আমরা দেখব স্বাভাবিক ভারসাম্য বা স্বাভাবিক মুনাফার ভারসাম্য, আমরা যেটাই বলি। স্বাভাবিক ভারসাম্য বলতে পারো, স্বাভাবিক মুনাফার ভারসাম্য তোমরা বলতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। স্বাভাবিক ভারসাম্য আমি আগেই বলে নিয়েছি, মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। অর্থাৎ যেখানে মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, সেখানেই স্বাভাবিক ভারসাম্য অর্জিত হবে। এক্ষেত্রে মোট ব্যয় বা অর্থাৎ মোট খরচের মধ্যে কি থাকবে? একজন ফার্ম মালিকের নিজস্ব শ্রম থাকবে, তার মূলধন থাকবে, তার মজুরি থাকবে, জমির প্রাপ্য মজুরি থাকবে, সুদ থাকবে, খাজনা থাকবে, অর্থাৎ এই সবগুলোই মোট খরচের মধ্যে অন্তর্নিহিত থাকবে। তাই দীর্ঘমেয়াদেও একটি ফার্ম একচাটিয়া বাজারে উৎপাদন কার্যক্রম সে চালিয়ে যাবে। আমরা বিষয়টি এখন চিত্রের মাধ্যমে দেখে নেব। আমরা চিত্রের মাধ্যমে দেখে নেই। এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, ভূমি-অক্ষে উৎপাদনের পরিমাণ Q নির্ধারণ করা হয়েছে, লম্ব অক্ষে দাম এবং খরচ, এই যে P এবং C। একচাটিয়া বাজারে এই যে আমরা দেখতে পাচ্ছি AR রেখা এবং হচ্ছে এই যে AR রেখা এবং MR রেখা। AR রেখার নিচে অবস্থান করছে MR রেখা, অর্থাৎ একচাটিয়া বাজারে AR রেখা এবং MR রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, তবে AR রেখার নিচে থাকবে MR রেখা। তোমরা ভালো করে বুঝে নিও। এখন আমরা ভারসাম্যের যে প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত আমরা দেখাবো, MR = MC হইতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি AR রেখা, অর্থাৎ এটা হচ্ছে AR এবং P রেখা। AR এবং P, যেহেতু একচাটিয়া বাজারে AR এবং P
সরি, এখানে এই যে এ আর দেখতে পাচ্ছি, এখানে এ আর, এই যে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দু, ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে, কারণ এক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এম আর ইকুয়াল টু এম সি, এই যে এম সি রেখা এম আর রেখাকে এই যে ই নট বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে ও কিউ নট উৎপাদন স্তরে এই যে আমরা দেখতে পাচ্ছি এ আর এই বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে বাজারে ও কিউ নট উৎপাদন স্তরে প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত ই নট বিন্দুতে পূরণ হয়েছে, এবং অতিরিক্ত যে শর্ত পি ইকুয়াল টু এসি, এই যে এই বিন্দুতে আমরা যে এসি রেখা অঙ্কন করেছি, সেই এসি রেখা এই বিন্দুতে অঙ্কন করার কারণে এই যে আমরা এখানে পি, এই পর্যন্ত পি এ আর রেখা, এখানে এই পর্যন্ত ও এ আর, এটি হচ্ছে পি, আর এদিক দিয়ে হচ্ছে ই কিউ নট হচ্ছে এসি। সুতরাং এই পি এবং এসি সমান হওয়ায় ভারসাম্যের অতিরিক্ত শর্ত পূরণ হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা হবে 0, অর্থাৎ পাই ইকুয়াল টু আমরা বলতে পারি টিআর মাইনাস টিসি ইকুয়াল টু 0 হবে। সুতরাং এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখন আমরা দেখাবো অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক ভারসাম্য। আমরা আগেই বলছি যে এই ভারসাম্যের ক্ষেত্রে, অর্থাৎ অস্বাভাবিক ভারসাম্যের ক্ষেত্রে মোট খরচের চেয়ে মোট আয় অবশ্যই বেশি হতে হবে। আয় বেশি হলেই খরচের চেয়ে তখনই মুনাফা হবে, এবং সেটাকে আমরা অস্বাভাবিক মুনাফা বলবো। কারণ মোট খরচের মধ্যেই কি থাকবে? স্বাভাবিক মুনাফা, অর্থাৎ মালিকের নিজস্ব শ্রম থাকবে, মূলধন ও মজুরির প্রাপ্য মজুরি, ভূমির প্রাপ্য মজুরি, সুদ ও খাজনা অন্তর্নিহিত থাকে। অর্থাৎ অস্বাভাবিক মুনাফা মোট আয় মোট ব্যয়ের চেয়ে যখনই বেশি হবে তখনই অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আমরা এখন অস্বাভাবিক মুনাফার বিষয়টি চিত্রের মাধ্যমে দেখে নেব। লম্ব অক্ষ, ভূমি অক্ষ, ভূমি অক্ষ কিউ, লম্ব অক্ষে পি এবং সি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রবিন্দু 0 আমরা দেখতে পাচ্ছি। এ আর এবং এম আর রেখা, এমসি রেখা, এসি রেখা, এই যে এ আর রেখা, এম আর রেখা, এটি হচ্ছে এ আর রেখা, এটি হচ্ছে এম আর রেখা। এ আর রেখার নিচে অবস্থান করছে এম আর রেখা, এবং বাম দিকে ডান দিকে নিম্নগামী। এই যে P1 P2 বিন্দুগুলো আমরা খেয়াল করছি, আমরা আগে দেখে নেই, চিত্রটা অঙ্কন করে নেই। ভূমি অক্ষে কিউ উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে পি এবং সি অর্থাৎ পণ্যের গড় দাম এবং গড় খরচ বা খরচ। প্রাথমিকভাবে এই যে ই নট বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত আমরা বলেছি এম আর ইকুয়াল টু এম সি, এবং পর্যাপ্ত শর্ত বলেছি এম সি রেখার ঢাল বড় হবে এম আর রেখার ঢালের চেয়ে। তোমরা খেয়াল করছো এই যে ই বিন্দুতে, অর্থাৎ এই যে ই ওয়ান বিন্দুতে এ আর ই ওয়ান কিউ নট এই পর্যন্ত হচ্ছে পণ্যের দাম। ই বিন্দুতে ই নট বিন্দুতে ভারসাম্যের যে প্রয়োজনীয় শর্ত এম আর ইকুয়াল টু এম সি সমান হয়েছে, এবং ভারসাম্যের যে পর্যাপ্ত শর্ত এম সি রেখার ঢাল বড় হয়েছে এম আর রেখার ঢালের চেয়ে। এই যে এম আর রেখা খেয়াল করছো, এম আর রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এবং এম সি রেখা এই যে দেখো ঊর্ধ্বগামী হয়েছে। অর্থাৎ আমি আগেই বলেছি যে রেখা যত বেশি খাড়া হবে সেই রেখার ঢাল তত বেশি হবে। এক্ষেত্রে খেয়াল করছো এম আর রেখা নিম্নগামী এবং এম সি রেখা ঊর্ধ্বগামী, সুতরাং এম সি রেখার ঢাল বেশি। এক্ষেত্রে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে। আর অতিরিক্ত শর্ত হিসাবে আমরা কি বলেছি? অস্বাভাবিক ভারসাম্যের বেলায় পি গ্রেটার দেন এসি হতে হবে, অর্থাৎ পি রেখা থাকবে উপরে, এসি রেখা থাকবে তার পি রেখার নিচে। এই যে ই ওয়ান বিন্দু থেকে
এই যে E2 বিন্দু আমরা খেয়াল করছি, কার্সরটা খেয়াল করো, E2 বিন্দুতে এসি রেখা অঙ্কন করা হয়েছে। E2 Q0 পরিমাণ হচ্ছে এসি এবং E1 Q0 পরিমাণ হচ্ছে পি, অর্থাৎ এক্ষেত্রে পি E1 Q0 বড় Q0 এর চেয়ে। সুতরাং পি যেহেতু গ্রেটার দেন এসি, সুতরাং আমরা বলবো এক্ষেত্রে মোট আই যদি আমরা ধরি, মোট আই হচ্ছে ও P1 E1 এবং Q0, আর মোট খরচ হচ্ছে ও P2 E2 এবং Q0। ভালো করে খেয়াল করো, ও P2 E2 Q0 হচ্ছে মোট খরচ, আর মোট আয় হচ্ছে ও P1 E1 Q0। এই মোট আয় ও P1 E1 Q0 এর থেকে যদি আমরা মোট খরচ ও P2 E2 এবং Q2 এই পরিমাণ বাদ দেই, তাহলে আমাদের মোট লাভ থাকে P2 P1 E1 E2। এই যে ব্লক করা অংশটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা। একচেটিয়া বাজারে একজন কারবারি এই পরিমাণ সে লাভ করবে। তার লাভের পরিমাণটা আমি আবারও বলে নিচ্ছি, P2 P1 E1 এবং E2, অর্থাৎ পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি গ্রেটার দেন 0, তাহলেই অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আশা করি তোমরা চিত্রটি বুঝতে পেরেছ। এরপরেও বুঝতে সমস্যা হলে তোমরা খাতায় লিখবে, অঙ্কন করবে। এরপরে বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেব। এখন আমরা দেখব ক্ষতি স্বীকার করেও ফার্মের ভারসাম্য। আমি আগেও বলেছি ক্ষতি স্বীকার করে একটি ফার্মের ভারসাম্য কিভাবে অর্জিত হয়। কারণ একটি ফার্ম যদি বাজারে সে লসের শিকার হয়, তাহলে সে বাজার থেকে তার ফার্ম গুটিয়ে নিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু চলে না গিয়ে সে বাজারে উৎপাদন কার্যক্রম সে চালিয়ে রাখে কেন? আমি প্রশ্নটা প্রায় সময় তোমাদেরকে করি, এখনো করছি। কেন ক্ষতি স্বীকার করে একটি ফার্ম সে বাজারে তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে? এর প্রধান কারণটি হচ্ছে, উৎপাদন কার্যক্রম যদি সে চালিয়ে না রাখে, তাহলে তাকে কি করতে হবে? লসের পরিমাণ বেশি দিতে হবে। অর্থাৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে না রাখলে তাকে স্থির খরচ অবশ্যই তাকে বহন করতে হবে, এবং উৎপাদন যদি সে চালিয়ে যায়, তাহলে স্থির খরচের পাশাপাশি তাকে পরিবর্তনশীল খরচ তাকে বহন করতে হবে। পরিবর্তনশীল খরচ বহন করার ফলে সে উৎপাদন ক্ষেত্র থেকে স্থির খরচের একটি অংশ সে উঠিয়ে নিয়ে আসতে পারবে। তাহলে তার স্থির খরচের পুরো অংশটা ক্ষতি হবে না, স্থির খরচের একটি অংশ তাকে ক্ষতি স্বীকার করতে হবে। এই জন্যে, অর্থাৎ ক্ষতির পরিমাণ কমানোর জন্য একজন একচেটিয়া কারবারি সে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রমে সে অংশগ্রহণ করে থাকে। আমরা দেখি এখানে স্ক্রিনে, লক্ষ্য করো তোমরা। এক্ষেত্রে ভারসাম্যের ক্ষেত্রে মোট আয়ের চেয়ে মোট খরচ বেশি হয়। অবশ্যই ক্ষতি হলে মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি হতে হবে। তবু অনেক সময় ফার্ম উৎপাদন করে, কারণ স্বল্পকালে খরচ দু ধরনের আমি বলে নিয়েছি, একটি হচ্ছে স্থির খরচ, আর একটি হচ্ছে পরিবর্তনশীল খরচ, নাকি? আর এই স্থির খরচের চেয়ে বেশি থাকলেই ফার্ম উৎপাদন কাজ চালিয়ে যায়। এই জন্যে ক্ষতি স্বীকার করেও একটি ফার্ম সে তার উৎপাদন কার্যক্রম বাজারে চালিয়ে রাখে। আমরা এখন বিষয়টি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, লম্ব অক্ষ আমরা দেখতে পাচ্ছি, ভূমি অক্ষ, এআর রেখা, এমআর রেখা, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। চিত্রটি অঙ্কন করি, খেয়াল করো।
খেয়াল করো তোমরা, চিত্রটি আমি আঁকছি, তারপর আমি ব্যাখ্যা দেব, চিত্রের ব্যাখ্যা। এই যে ভূমি অক্ষ তোমরা দেখতে পাচ্ছ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখতে পাচ্ছ, কিউ, লম্ব অক্ষে দাম এবং খরচ। প্রাথমিকভাবে এই যে এআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এআর রেখার নিচে অবস্থান করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ E2 বিন্দু, এই বিন্দুতে এমআর রেখা কে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। অর্থাৎ ভারসাম্যের যে আমরা শর্ত বলেছি, প্রয়োজনীয় শর্ত এমআর ইকুয়াল টু এমসি হবে, এই E2 বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি শর্ত পূরণ হয়েছে। পাশাপাশি এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বড় হয়েছে। একই সাথে দ্বিতীয় শর্ত অর্থাৎ পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে, যেহেতু এমসি রেখা এই যে উপরের দিকে এমআর রেখাকে ছেদ করে অর্থাৎ নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, অতিরিক্ত শর্ত হিসেবে আমরা বলেছি এসি গ্রেটার দেন পি হতে হবে। এই যে আমরা এসি রেখাটি অঙ্কন করেছি, এই যে এসি রেখাটি, এই যে P1 এটি হচ্ছে, এই যে এখানে এটি হচ্ছে এসি, আর দাম কতটুকু, দাম হচ্ছে যে P2 বিন্দুটা তোমরা খেয়াল করো, P2 বিন্দু এই যে এখানে এসে এআর রেখাকে এখানে স্পর্শ করেছে, অর্থাৎ এই পর্যন্ত P2 পর্যন্ত হচ্ছে দাম, আর খরচ হচ্ছে এই যে এখানে এফ বিন্দুতে এসি রেখা এফ কিউ নট, তোমরা খেয়াল করছো, বুঝতে একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি। এফ কিউ নট হচ্ছে এসি এবং ও P2 অর্থাৎ P2 হচ্ছে দাম। তার মানে দাম রেখার চেয়ে এসি রেখা উপরে অবস্থান করছে, তোমরা খেয়াল করছো, যেহেতু এসি রেখা দামের চেয়ে উপরে অবস্থান করছে, সুতরাং এসি পি এর চেয়ে বড়। এক্ষেত্রে এসি যেহেতু পি এর চেয়ে বড়, আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দামের নিচে অবস্থান করছে এবিসি রেখা, এটা হচ্ছে এবিসি রেখা, অর্থাৎ গড় চলতি খরচটা আবার দামের চেয়ে কম হইতে হবে। এই যে মাঝখানে হচ্ছে দাম, তার নিচে হচ্ছে এবিসি, আর এই যে মাঝখানে দামের উপরে হচ্ছে এসি, অর্থাৎ এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। এক্ষেত্রে মোট আয় আমরা দেখাবো ও P2 এই যে স্মল ই কিউ নট, এটা হচ্ছে মোট আয়। আর মোট ব্যয় কতটুকু, মোট ব্যয় হচ্ছে ও P1 এফ কিউ নট, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট ব্যয়ের পরিমাণটা বেশি। আর এই মোট ব্যয় থেকে যদি আমরা ও P2 ই স্মল ই কিউ নট, অর্থাৎ সোজা কথা ও P2 স্মল ই কিউ নট থেকে আমরা যদি বাদ দিই, অর্থাৎ টিআর, এটাকে আমরা টিআর বলবো, মোট আয় থেকে যদি আমরা বাদ দিই টিসি ও P1 এফ এবং কিউ নট বাদ দিলে থাকে হচ্ছে এখানে থাকবে এই যে এবিসি যে অংশ, এই যে লাল আমরা হলুদ অংশটি দেখতে পাচ্ছি, লস হবে P3 P2 ই এবং এইচ বিন্দু পর্যন্ত এই পরিমাণ তার লস হবে উৎপাদন কার্যক্রম চালিয়ে গেলে। আর যদি উৎপাদন অর্থাৎ এই যে চলতি খরচ, এখানে এই পর্যন্ত চলতি খরচ, আর এটা হচ্ছে মোট খরচ, এই মোট খরচের এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে চলতি খরচ, আর এই যে এফ এবং এইচ এটা হচ্ছে স্থির খরচ। এই স্থির খরচের একটি অংশ, অর্থাৎ স্থির খরচটা, মোট যে স্থির খরচটা হচ্ছে P3 P1 এফ এইচ, এই স্থির খরচের একটি অংশ, হলুদ অংশটি দেখতে পাচ্ছ তোমরা, P3 P2 এবং স্মল ই এইচ এই পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে রাখলে উঠে আসে, তার লস হয় P2, এই যে P2 তোমরা খেয়াল করো, P2 P1 এই যে এফ এবং স্মল ই, এই যে উপরে সাদা অংশটা তোমরা খেয়াল করছো, এই যে স্থির খরচের মোট যে স্থির খরচের একটা অংশ,
এই যে উপরের অংশটা P2, P1, F এবং E, এই অংশটা একজন স্বল্পকালে ফার্মের একচেটিয়া বাজারে লস হয়, অর্থাৎ ক্ষতি হয়। আর যদি সে উৎপাদন কার্যক্রম চালিয়ে না রাখতো তাহলে তার লস হতো স্থির খরচ পুরোটাই। স্থির খরচ বলতে আমরা বুঝি এই যে P3, P1, F, H, এই পুরা অংশটা তার লস হতো উৎপাদন কার্যক্রম না চালিয়ে রাখলে। যেহেতু সে উৎপাদন কার্যক্রম চালিয়ে রাখে ক্ষতি স্বীকার করেও, এই জন্য তার লসের পরিমাণ কমে যায় স্থির খরচের একটা অংশ, অর্থাৎ P3, P2, এই যে স্মল ই, H, এই অংশটা উঠে আসে, তার শুধু লস হয় P2, P1, এই যে F এবং স্মল ই, এই উপরে সাদা অংশটা তার লস হয়। অর্থাৎ এক্ষেত্রে ক্ষতি স্বীকার করে একজন উৎপাদনকারী তার উৎপাদন কার্যক্রম চালিয়ে রাখে। এখন আমি তোমাদেরকে কাজ দেব, একক কাজ। যেহেতু দলীয় কাজ এখন তোমরা করতে পারছো না, শ্রেণীকক্ষে তোমরা অবস্থান করতে পারছো না, তোমরা বাসাতেই অবস্থান করছো, এই জন্যে তোমাদেরকে একক কাজ দেব। তোমরা শ্রেণীর কাজটি বাসায় বসে তোমরা চালিয়ে যাবে। কাজটি তোমরা আজকের কাজটি আজকেই করবে, ফেলে রাখবে না। তোমরা খেয়াল করো, আজকে যে কাজটি তোমাদেরকে দিচ্ছি, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। আমি আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। খাতায় তোমরা একচেটিয়া বাজারের যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, প্রত্যেকটি বৈশিষ্ট্য তোমরা খাতায় এখনই লিখে ফেলবে। তারপর তোমরা বাসায় বসে আশা করি তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমি আরেকটি কাজ দিই তোমাদের জন্য, সেটি হচ্ছে স্বাভাবিক ও অস্বাভাবিক ভারসাম্যের চিত্র অঙ্কন করবে। চিত্র অঙ্কন করাটা একটু জটিল। আসলে অনলাইন ক্লাসে, মাল্টিমিডিয়া ক্লাসে চিত্রটা বোঝাতে একটু সমস্যা হয় বা হয়েছে, আমি বুঝি। তোমরা সরাসরি যখন ক্লাসে আসবে, আমি সময় পেলে তোমাদেরকে সরাসরি বোর্ডে আমি অঙ্কন করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তবুও তোমরা বাসায় বসে স্বাভাবিক ভারসাম্যের যে চিত্রটি আছে এবং অস্বাভাবিক ভারসাম্যের যে চিত্রটি অঙ্কন করেছি, দুটো চিত্র তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ক্লাস যখন অংশগ্রহণ করব, শ্রেণীকক্ষে তোমরা যখন আসবে, তোমাদেরকে আমি সেই চিত্রগুলো আবারও তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন আমি একটু মূল্যায়ন করি। একচেটিয়া বাজারের সংজ্ঞা কি? আশা করি পারবে। উত্তরটা তোমাদের পারার কথা। সহজ একটি ভাষা। একচেটিয়া কারবারের সংজ্ঞা কি? যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে, সে বাজারকে বলা হবে একচেটিয়া বাজার। সহজ ভাষায় বলে দেবে, এর বাইরে বিস্তারিত দরকার নেই। সংজ্ঞা বললে এই কথাটাই বলবে তোমরা। ভারসাম্যের শর্ত কয়টি? আমরা প্রাথমিকভাবে তোমরা উত্তরটা কি দেবে? বলে ভারসাম্যের শর্ত দুটি, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, এবং আরেকটি থাকবে অতিরিক্ত শর্ত। সেই হিসাবে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত এবং আরেকটি হচ্ছে অতিরিক্ত শর্ত, তিনটি। স্বাভাবিক ভারসাম্যের অতিরিক্ত শর্তটি কি? আমি প্রশ্নটি সহজ, কিন্তু প্রশ্নটি স্বাভাবিক ভারসাম্যের অতিরিক্ত শর্তটি কি? পারবে? আশা করি পারবে। P = AC, সহজ একটি, অর্থাৎ পণ্যের বাজারে গড় দাম এবং গড় খরচটা সমান হবে, তাহলে স্বাভাবিক ভারসাম্য অর্জিত হবে। আমি তোমাদেরকে বলেছি আলোচনায়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়ির কাজ দেব। বাড়ির কাজ, শ্রেণীর কাজ দিয়েছি, সেটিও বাড়িতে বসেই করবে। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তোমাদেরকে বাড়ির কাজ আমি দেই এবং আদায়ও করে থাকি, তোমরা জানো। তারই ধারাবাহিকতায় অনলাইন ক্লাসেও আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। তোমরা শ্রেণীর কাজটিও বাড়িতে বসে করবে এবং বাড়ির কাজটিও তোমরা বাড়িতে বসে আজকের কাজটি আজকেই তোমরা শেষ করবে, ফেলে রাখবে না, পরবর্তী দিনের জন্য ফেলে রাখবে না। কারণ অনলাইন ক্লাসের ভিত্তিতে তোমাদের পরবর্তীতে যে কোনো সময় তোমাদের পরীক্ষা তারিখ আমরা নির্ধারণ করব, মূল্যায়ন করব। এই জন্য তোমরা পড়ালেখা বাসায় অবশ্যই চালিয়ে যাবে। আজকে
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা আমি তোমাদের কাছ থেকে করছি। সবাই ভালো থাকবে, বাসাতেই থাকবে, সরকারি আদেশ নিষেধ মেনে চলবে, নিরাপদে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।